শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু লাইভে আসলাম। যেহেতু একটি তথ্যগত গরমিল নিয়ে গতকাল রাত থেকেই আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি। অনেকজন ফোনও করছেন এই বিষয়টা নিয়ে। তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে একটু আমাদের নিজেদের মধ্যে অন্তত সঠিক তথ্যটা কোনটা সঠিক কোনটা ভুল এটা জানাটা অতি প্রয়োজন। তা না হলে এই মুহূর্তে বাজার চলতি যে মিডিয়াগুলো চলছে তাদের যে খবর এবং ট্রেনে বাসে চলতে গেলে আমরাই যদি আমাদের সঠিক তথ্যটা না জানতে পারি, আমার মনে হয় সেটা খুবই ভুল হবে, ঠিক হবে না। তো আজকের আমি স্কুল সার্ভিস কমিশনের লাস্ট জমা দেওয়া যে সাবমিশন সেটা নিয়েই একটু কথা বলবো। অবশ্য আমি কথা বলার আগে, আপনাদের সাথে কথা বলার আগে আমি যে তথ্যটা তৈরি করেছিলাম এটা আমি বিভিন্ন গ্রুপেও দিয়েছি, সকালেই আমি ফেসবুকে দিয়েছি। তবে আরও একবার নিশ্চিত হওয়ার জন্য, যেহেতু আমি লাইভ করে সবটা বলবো, সেহেতু আমি চেয়ারম্যান স্যারের সাথে ফোনও করেছিলাম এবং ওনার সঙ্গেও আমার অনেকক্ষণই আজ কথা হয়েছে সন্দেহে। সবটা মিলিয়েই আপনাদের সঙ্গে সঠিক তথ্যটা আমি উপস্থাপন করার চেষ্টা করব। একটু দয়া করে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন। অতি সংক্ষেপে আমি সহজ করে কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথমত আমাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে যে এসএসসির লাস্ট জমা দেওয়া সাবমিশনে তাদের যে তথ্য আর এসএসসির সুপ্রিম কোর্টে যে 5 পাতার সাবমিশন দিয়েছিল সেই সাবমিশনের সঙ্গে তথ্যগত কিছু মিসম্যাচ, যার জন্য আমাদের মধ্যে অনেকটা প্যানিকড হয়ে যাচ্ছে। অনেকে চিন্তা করছি যে টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা বোধহয় কমে গেল, বা নানা ধরনের যে প্রশ্নগুলো আমরা দেখছি গ্রুপের ভিতরে যে টেন্টেডদের সংখ্যা কি স্কুল সার্ভিস কমিশন ইচ্ছা করে কমিয়ে দিল না কি হলো। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। আমি ব্যাপারটা একটু আলোচনা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, র্যাঙ্ক জাম্পিং আমাদের যে দুর্নীতিটা হয়েছে সেটা আগে ক্লারিফাই করি। যে র্যাঙ্ক জাম্পিং যার মধ্যে থাকছে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল আসলে একসঙ্গে দেখানো হয়েছে। আর আছে ওএমআর ইস্যু, সেকেন্ড বৃহত্তর ইস্যু ওএমআর ইস্যু। আর এক্সপায়ারি অফ প্যানেল সে সংখ্যাটা নিয়ে চেয়ারম্যান খুব সুন্দর করে ক্লারিফাই করেছেন, বলে সে প্রসঙ্গটা আমরা এখন আর এই মুহূর্তে আমি ঢুকছি না। এসএসসি সুপ্রিম কোর্টের যে সাবমিশন জমা দিয়েছিলেন ইতিপূর্বে, সেখানে আমরা কি পেয়েছি দেখুন। আমি যেটা বলবো এটা হচ্ছে আগে জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেখানে কি বলেছিলেন যে র্যাঙ্ক জাম্প 74, আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট অন অন অন, অর্থাৎ 9-10 ক্ষেত্রে এই সংখ্যাটা টোটাল হচ্ছে 185। 11-12 ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প 20, আর আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট 18, টোটাল সংখ্যাটা 38। একই রকমভাবে গ্রুপ সি র্যাঙ্ক জাম্প ছিল 132, আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট 249, টোটাল সংখ্যাটা 381। গ্রুপ ডির ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প 237, 237, আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট 371, টোটাল হলো 608, 608। তাহলে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের দাঁড়ালো 1212। এটা আপনাদের কাছে ক্লিয়ার? এটা কিন্তু সুপ্রিম কোর্টে লাস্ট সাবমিশনের আগে যে 5 পাতার সাবমিশন দিয়েছিল এসএসসি, সেখানে কিন্তু এই সংখ্যাটা দিয়েছিল 1212। আমরা এখন দেখতে পাচ্ছি যে লাস্ট যে সাবমিশন এসএসসি দিয়েছে এই তথ্যের সাথে কিন্তু কোনো মিসম্যাচ নেই। র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড 1212, অর্থাৎ এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা বা সংশয় নেই। আগেও যা জমা দিয়েছে তথ্যটা আর এখনো যে তথ্যটা জমা দিয়েছে তা আসলে ম্যাচ। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হচ্ছে ওএমআর ইস্যু নিয়ে। এবার আমি আপনাদের সঙ্গে বলি ওএমআর ইস্যু নিয়ে এসএসসি আগে কি জমা দিয়েছে।
মানে পূর্বের সাবমিশনের সাথে এখন মিলছে না বলে আমরা অনেকে একটু দ্বিধাগ্রস্ত বা চিন্তা করছি, যে ভাবছি টেন্টেডদের সংখ্যাটাকে এসএসসি কমিয়ে দিল। দেখুন, আমার মতে বর্তমান সাবমিশনটাই ঠিক আছে, অর্থাৎ লাস্ট যে এসএসসি সাবমিশনটা দিয়েছে, যদি আমাকে বলা হয় আমি বলবো এটাই বেস্ট সাবমিশন। কারণ কি, যে কমন ক্যান্ডিডেটকে দু জায়গায় না রাখাটাই বেটার। সেটা কিভাবে একটু পার্থক্য করলে আমরা বুঝতে পারবো। দেখুন, আগের সাবমিশনটা আমি পড়ি, মানে লাস্ট যে সাবমিশনের আগে যে এসএসসি সাবমিশনটা দিয়েছে সেটা একবার দেখুন। সেখানে কি বলছে, যে ওএমআর ইস্যু মিসম্যাচ অ্যাজ পার সিবিআই ইমেজ 9-10 ক্ষেত্রে সংখ্যাটা ছিল 952, 952। তার মধ্যে নম্বর অফ ক্যান্ডিডেট আউট অফ হুয়ার অ্যাপয়েন্টমেন্ট 808, 808। তাই 952 মধ্যে 9-10 ছিল 808, 11-12 907 মধ্যে 772, গ্রুপ সির ক্ষেত্রে 3481 মধ্যে 782, আর গ্রুপ ডি 2023 মধ্যে 1911। তাহলে ওএমআর ইস্যু 9-10 ক্ষেত্রে পাচ্ছি 808, 11-12 ক্ষেত্রে পাচ্ছি 772, গ্রুপ সির ক্ষেত্রে পাচ্ছি 782, আর গ্রুপ ডির ক্ষেত্রে পাচ্ছি 1911। সংখ্যাটা কত দাঁড়ালো? 4273। ভালো করে শুনে নিন, এসএসসি যে আগে সাবমিশন দিয়েছিল সুপ্রিম কোর্টে, সেখানে তথ্যটা ছিল 4273। আর ইতিপূর্বে আমরা র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কত পেয়েছি? 1212। তাহলে 1212 আর 4273 এই সংখ্যাটা যোগ করলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 5485। সবাই কিন্তু এই তথ্যটা আমরা জানি, এবং এতদিন আমাদের যে আলোচনা হয়েছে বা বিভিন্ন ইউটিউবে ভিডিও হয়েছে, তাতে কিন্তু আমাদের এই তথ্যটাই বলা হয়েছে যে 5485। এসএসসি এটা সাবমিশন দিয়েছে সুপ্রিম কোর্টে। এই তথ্যটা আমাদের সবাই আমরা মোটামুটি অভ্যস্ত, জানতে শুনতে অভ্যস্ত, যে সংখ্যাটা হচ্ছে 5485, 5485। এইবার সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো বর্তমান সাবমিশন, অর্থাৎ লাস্ট যে সাবমিশন 16 পাতার যে সাবমিশনটা কমিশন সুপ্রিম কোর্টে করেছে। এবার দেখে নেওয়া যাক এখানে কি করেছে। যেহেতু র্যাঙ্ক জাম্প অ্যান্ড আউট অফ প্যানেল বা ডিস্ট্রিক্ট অ্যাপয়েন্টমেন্ট মিলে গেছে 1212 দুটো ক্ষেত্রে, ওটা আমি আর বলছি না। আমি লাস্ট সাবমিশনের ক্ষেত্রে শুধু বলবো ওএমআর ইস্যুটা নিয়ে। দেখুন কমিশন কি বলছে, পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপুট ইন ওএমআর ইস্যু। 9-10 ক্ষেত্রে কি বলছে? 796, 952 মধ্যে 796। 11-12 ক্ষেত্রে বলছে 772, গ্রুপ সি এর ক্ষেত্রে বলছে 782, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছে 1741। টোটাল যোগ করলে সংখ্যাটা কত হচ্ছে? 4091। তাহলে 4091 আর 1212 যোগ করলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? 5303। 5303। এখানেই আমাদের সমস্যাটা হচ্ছে যে এসএসসি তো আগেই সাবমিশন দিয়েছে, সেখানে বলেছে সংখ্যাটা 5485, আর এখন বলছে 5303। এই তথ্যের ভিত্তিতে বিভিন্ন মিডিয়া এবং খবরের কাগজে এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট তৈরি করে আমাদের এগেনস্টে নানান কথা বলা হচ্ছে। আমরা সবাই বুঝে গিয়েছি যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সব থেকে জনপ্রিয় একটি শব্দ, জনপ্রিয় বলবো না, মানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো, সেটা হচ্ছে পৃথকীকরণ, সেগ্রিগেশন। যোগ্য এবং অযোগ্য যদি এই তালিকা আলাদা করা না যায় তাহলে খুবই সমস্যা। এবং এরই খোঁজে কলকাতা হাইকোর্টও চেষ্টা করেছে। এখন আমরা সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন, সেখানে আমাদের মামলাটি চলছে। 22/4/2024 কলকাতা হাইকোর্টে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছিল। ফার্দার ইরেগুলারিটিজ আছে কিনা, সংখ্যাটা মিসম্যাচ হচ্ছে বোর্ডের সাথে কমিশনে, নানা রকম কিছু যুক্তি দিয়ে। কিন্তু সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেট এবং কমিশন এবং বোর্ড তারা তথ্য সাবমিট করেছে, এবং কমিশন লাস্ট যে সাবমিশন দিয়েছে সেখানে কিন্তু সবটাই সুন্দর করে ক্লারিফাই করেছে। তাই আমার মনে হচ্ছে যে এসএসসির লাস্ট সাবমিশনটা ভীষণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তথ্যগত কোনো ভুল নেই। আমি এবার আপনাদেরকে স্পষ্ট করে দিই যে 5,485 আগে দিয়েছিল, আর এখন সংখ্যাটা হচ্ছে 5,303। মানে 5,303 মানে বুঝতে পারছেন, ওই যেটা একটু আগেই বললাম। আবারও বলে দিচ্ছি, 9-10 ক্ষেত্রে 796, 11-12 ক্ষেত্রে 772, গ্রুপ সির ক্ষেত্রে 782, আর গ্রুপ ডির ক্ষেত্রে 1741, যোগ করলে 4,091। আর এগুলো এটা ওএমআর ইস্যু, আর এর সঙ্গে আগে যুক্ত হয়েছিল র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টমেন্ট। টোটাল 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মিলেছিল 1212। 1212টা কমন দুই ক্ষেত্রেই, আগেও পেয়েছি এখনো পেয়েছি। তাহলে এইটা যোগ করে আমরা পাচ্ছি 5,303। তাহলে দেখুন বর্তমান সাবমিশনে যে 5,303 পাচ্ছি, তাহলে সংখ্যাটা মিসম্যাচ হচ্ছে কত? 5,485 সঙ্গে যদি আমরা 5,303টা বিয়োগ করি, সংখ্যাটা হচ্ছে 182। তাহলে 182 সংখ্যাটা কোথায় গেল? এটা কি কমিশন বাদ দিয়ে দিল ইচ্ছা করে? এরা কি টেন্টেড যে যাদেরকে কমিশন বাঁচানোর চেষ্টা করছে? না, আসলে ব্যাপারটা তার নয়। কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে যে কমন যে নামগুলো আছে তাদেরকে একটা জায়গায় লিখতে হবে, দু জায়গায় তাদেরকে লেখাটা ঠিক হবে না, সংখ্যাগত অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া যাবে না। তার জন্য কি করা হয়েছে? 9-10 কমন ক্যান্ডিডেট হচ্ছে 12, যাদের নাম ওএমআর মিসম্যাচের মধ্যেও আছে, আবার র্যাঙ্ক জাম্পের মধ্যেও আছে। গ্রুপ ডির ক্ষেত্রে কমন ক্যান্ডিডেট হচ্ছে 170। তাহলে টোটাল সংখ্যাটা কত হলো? 182। তাহলে বর্তমান যে পাওয়া গেছে 5,303, তার সঙ্গে যদি আমি 182টা যোগ করি, আমি আগের তথ্যটা পেয়ে যাব 5,485। একদম স্বচ্ছতার সহিত কমিশন এটা জমা দিয়েছে, এখানে কোনো কিন্তু সমস্যা নেই। দেখুন কমন ক্যান্ডিডেট, কমিশন একটা কথা আমাকে বলেছে যে কমন ক্যান্ডিডেট দুই জায়গায় না দিয়ে এক জায়গায় দিলে অ্যাকচুয়াল হেড কাউন্টটা পাওয়া যাবে। উনি বলেছেন যে একটা ফর এক্সাম্পল দিয়েছেন যে ধরুন 9-10 ক্ষেত্রে আমরা আগের জমা দেওয়া তথ্য অনুযায়ী 808-এর সঙ্গে 185 যোগ করেছিলাম। 9-10 993 ছিল, এর মধ্যে 12 কমন ক্যান্ডিডেট। তাহলে যদি 12 জনকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে 185 আর 796 থাকছে সংখ্যাটা। তাই একই ব্যক্তির নাম দু জায়গায় থাকাটা ঠিক নয়। তাই কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে কমন ব্যক্তিকে তাদেরকে মানে এক নামকে এক জায়গায় মানে দু জায়গায় না লিখে এক জায়গায় লেখা হবে। যার জন্য কিন্তু 9 নম্বর পয়েন্টে, মানে যে আপনারা এক্সেল শিটে দেখতে পাবেন 9 নম্বর পয়েন্টের পরে 10 নম্বরও কিন্তু ক্লারিফাই করা আছে। এবার তাহলে আশা করি এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে 5,485 আগে ছিল, সেখান থেকে এখন হচ্ছে 5,303, মাঝখানে যে বিয়োগ করলে সংখ্যাটা হচ্ছে 182। এই 182 এই সংখ্যাটা আসলে 12 জন 9-10 ক্ষেত্রে কমন ক্যান্ডিডেট যাদের দু জায়গাতেই নাম আছে। ঠিক একই রকম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রে 170 কমন ক্যান্ডিডেট। তাই এই দুজনকে যদি এক জায়গায় রাখা যায় তাহলে একটা জায়গায় কমে যাবে, যার জন্য টোটাল সংখ্যাটা এখন দাঁড়াচ্ছে 5,303। আশা করি এটুকু আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন একটু লাইক চিহ্ন দিন, আমি তাহলে নেক্সট পার্টটা চলে যাব। আচ্ছা, এবার দেখুন অনেকে বলছেন যে ঠিক আছে তাহলে গ্রুপ ডি তো 170 জনকে বাদ দেওয়া হলো, তাহলে গ্রুপ সিতে 57 জন কেন বাদ দেওয়া হলো? এটা অনেকে ভুল ভাবছেন, আমি এটা বলে দিই। দেখুন এসএসসি যখন লাস্ট সাবমিশন দিয়েছিল তখন কিন্তু 1741 সাথে 170 যোগ করেই কিন্তু সংখ্যাটা 1911 করেছিল। কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা 782 ছিল, সেখানে কিন্তু 57 যোগ করে সংখ্যাটা ছিল না, যার জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, মানে আগের সাবমিশন অনুযায়ী এটা একটু অনেকে বুঝতে অসুবিধা। আমি একটু পরিষ্কার করে দিই। ধরুন 10 নম্বর প্যারাটা অনুযায়ী ভাবেন, সেখানে লেখা আছে যে কমিশন হ্যাজ ফাউন্ড দ্যাট 4,330 ক্যান্ডিডেট আউট অফ দ্য টোটাল অ্যাপয়েন্টস ইন দ্য প্রসেস to be tainted in the OMR category scrutining the data given by CBI.
এই 4330 সংখ্যাটা আসলে কি? অনেকের মধ্যে 10 নম্বর কলামটা অনুযায়ী অনেকের মধ্যে প্রশ্ন উঠতে পারে। দেখুন, আপনাকে স্পষ্ট করে দিচ্ছি। এই 4330টা হলো আগে যেটা সাবমিশন করেছিল। 9-10 এর ক্ষেত্রে 808 ছিল, 11-12 এর ক্ষেত্রে ছিল 772, আর গ্রুপ সির ক্ষেত্রে ছিল 782, তার সঙ্গে 57 যোগ করে নিন, হবে 839, আর তার সঙ্গে যোগ করতে হবে 1911। দেখবেন আসবে ফিগারটা 4330। এসএসসি স্যার এটা স্বীকার করেছেন। আমি একটু জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, আমি আপনাদের সাথে লাস্ট কল করার আগে ওনাকে একবার ফোন করেছিলাম, উনি একবার স্বীকার করেছেন যে হ্যাঁ, যে 57 সংখ্যাটা নিয়ে সমস্যা হচ্ছে। আগের সাবমিশনে যেমন, মানে আমি আবারও বলছি, আগের সাবমিশনে, লাস্ট তারিখের সাবমিশনে নয়, সেখানে 1741 সাথে 170 যোগ করে টোটাল সংখ্যাটা 1911 দেখানো ছিল। 1911 দেখানো ছিল, কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে ফিগারটা একই রকম রাখা আছে 782। সেখানে কিন্তু 57 যোগ করে 839টা লেখা ছিল না। তাই অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যে 4330 সংখ্যাটা আসলে কি। এটা হলো ওই যেটা বললাম, 808, 9-10, 11-12 772, আর গ্রুপ সি হবে 782 দেখানো হয়েছে, তার সঙ্গে 57 যোগ করে নিন, হবে 839, আর যোগ করতে হবে 1911 গ্রুপ ডি, 4330। এই 4330 এর সঙ্গে কমন ফ্যাক্টরটাকে বাদ দিন। কমন কতজন আছে? 9-10 এর ক্ষেত্রে 12, গ্রুপ সি এর ক্ষেত্রে আছে 57 57, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে আছে 170। টোটাল কত হলো? 239। তাহলে এই 239কে 4330 এর সাথে বিয়োগ করুন, হয়ে যাবে 4000। একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। তাহলে 4091। এইবার 4091 এর সঙ্গে র্যাঙ্ক জাম্প যোগ করে নিন, 1212, টোটাল ফিগারটা হবে 5303। তাহলে আমি আগের ভাবেও যেভাবে বোঝালাম যে 5485 সাথে বর্তমান সাবমিশনে 5303 বিয়োগ করুন, থাকবে 182। সংখ্যাটা কি? ওই যে 9-10 12 জন বাদ যাবে, আর গ্রুপ ডি 170 বাদ যাবে, সেখানেও সংখ্যাটা দাঁড়াচ্ছে 5303। সংখ্যাটা একদম ম্যাচ করে যাচ্ছে। ঠিক লাস্ট আমি যেভাবে বোঝালাম যে 4330 হচ্ছে, সেখান থেকে আপনারা বাদ দিন 239। কমন ফ্যাক্টর এখানে দেখুন লেখা আছে যে কমন ক্যান্ডিডেট বিটুইন দ্য গ্রুপ সি অ্যান্ড দেয়ারফোর, মানে 239, মানে 239 জন কমন ক্যান্ডিডেট বিটুইন দ্য গ্রুপস অ্যান্ড দেয়ারফোর। দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ টেন্টেড পার্সেন্ট আর 5303। 1291 সঙ্গে 1212 সঙ্গে যোগ করতে হবে 4091। তথ্যটা সম্পূর্ণ ম্যাচ করে যাচ্ছে। যাই হোক, আশা করি আপনারা সংখ্যাটা বুঝতে পেরেছেন যে আমাদের এসএসসির লাস্ট সাবমিশনে জমা দেওয়া তথ্যটা একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার ঘরে। এটা একটা আপনারা আশা করি সহজে বুঝতে পেরেছেন। সংখ্যাটা কোনো তথ্যগত ভুল নয় বা তথ্যগত মিসম্যাচ নয়। এবার একটা কথা আপনাদের বলি যে সম্পূর্ণভাবে মিডিয়া বা বিভিন্ন রকমভাবে নিউজ চ্যানেলগুলো আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য পোষণ করছে। আমি ট্রেনে যেতে গিয়ে আমার সঙ্গে শুভজিৎ ছিল, সাউথ চব্বিশ পরগনার একজন কলেজের প্রফেসর, আমাকে বলছেন যে আনন্দবাজার পত্রিকা দেখলাম, তিনি সংখ্যাটা কোথা থেকে পেয়েছেন, 11,000 বাদ যাবে, এরকম মিডিয়ায় শুনছি। আজকে যেতে যেতে আমার একজন কলিগ তিনিও দেখালেন যে বিখ্যাত একজন মানুষ নজরুল বাবু, তিনি বলছেন প্যানেল বাতিল ছাড়া কোনো উপায় নেই। আবার বিভিন্ন মিডিয়া আপনারা দেখবেন যে এত হাজার বাদ যাবে, 10,000, 11,000। আমাদের লয়ার, আইনজীবীরা তারাও নানান সংখ্যা দিচ্ছেন। এবার দেখুন তো সিবিআই এর সাথে কি কমিশনের কোন রকম মিসম্যাচ আছে? আমি এটা আপনাদের বলি, সিবিআই যখন তথ্যটা প্রথম জমা দিয়েছিল, যা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে, একই রকম ভাবে সুপ্রিম কোর্টে তারা যে তথ্য জমা দিয়েছে, তার সঙ্গে কি কোনো বিস্তর পার্থক্য আছে? কিছুই তোই নয়। একেবারে এক্সাক্ট ফিগারটা কিন্তু তাদের সেম আছে। দেখুন, সিবিআই 9-10 এর ক্ষেত্রে বলেছিল কি 952 মধ্যে 796 জন এমপ্যানেল চাকরি করছে। বাকি সংখ্যাটা কোথায় গেল? 952 কেন নেই? ওয়েট লিস্টেড আছে 104, নাইদার ইমপ্যানেলড নর ইন ওয়েটিং লিস্ট 52। ঠিক একই রকম ভাবে 11-12 এর ক্ষেত্রে কি বলেছে? 907 ওএমআর মিসম্যাচ ধরা পড়েছে, তার মধ্যে হুইচ এমপ্যানেল সংখ্যা 691।
ওয়েট লিস্ট কত আছে 138, আর নাইদার ইম্প্যানেল নর ইন ওয়েট লিস্ট 78, 78। ঠিক একই রকম গ্রুপ সির ক্ষেত্রে 3481 জন মিসম্যাচ ধরা পড়েছে, তার মধ্যে ইম্প্যানেল 744, 744, ওয়েট লিস্টের ক্যান্ডিডেট হচ্ছে 1022, নাইদার ইম্প্যানেল নট ইন ওয়েট লিস্ট 1715, 1715। ঠিক একই রকম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রে দেখুন 2823 সিবিআই লিস্টে ধরা পড়েছিল গ্রুপ ডি, তার মধ্যে 1658 জন ইম্প্যানেল, ওয়েট লিস্টেড আছে 984, আর নাইদার ইম্প্যানেলড নর ইন ওয়েট লিস্ট 141। সিবিআই হিসেব মতো টোটাল তথ্যটা আমাদের হচ্ছে 8162। এই 8162-র মধ্যে এই মুহূর্তে কমিশনের কাছে কমিশন রিকমেন্ড করেছে 4091 জন। তথ্যটা ভালো করে আপনারা নিজেরা দেখে নিন। এই 8163 মানে 952, 907, 3481 আর 2823 সংখ্যাটা হচ্ছে 8163 সিবিআই আইডেন্টিফাই করেছে। তার মধ্যে চাকরি করছে কমিশনের তথ্য অনুযায়ী 4091, আর সিবিআই এর ওই 8163-র সঙ্গে যোগ করুন 1212, তথ্যটা হচ্ছে 9375। তাহলে টোটাল আইডেন্টিফাইড 9375। তার মধ্যে 9375-এর মধ্যে কমিশন সেই সংখ্যাটাকে কিন্তু স্থির রেখেছে, তাদের কোনো গড়মিল হয়নি। তার মধ্যে সবাই তো চাকরি করছে না, সেখানে তো সিবিআই পরিষ্কার বলছে এই তথ্যটা। না আমার মনে হয় বিরোধী আইনজীবীরাও বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করছেন না, হয়তো কোনো মিডিয়াও বুঝতে পারছে না, বা হয়তো বিভিন্ন জনপ্রিয় পত্রিকাও সেখানে ইচ্ছা করেই আমার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এখানে কমিশন সিবিআই পরিষ্কার বলছেন যে কেউ ওয়েট লিস্টের মধ্যে আছে আর কেউ নাইদার ইম্প্যানেল নর ইন ওয়েট লিস্ট, তাদের কোথাও কোনো জায়গায় নাম নেই। এরকম সংখ্যা তো প্রচুর, প্রায় 4000 সংখ্যা তো এরকমই, যার জন্যই কিন্তু তথ্যটা অনেকে ভাবছেন 9000, 10000, 11000। সিবিআই এর তথ্য অনুযায়ী ওএমআর মিসম্যাচ সংখ্যা 8163, আর তার সঙ্গে কমিশন আইডেন্টিফাই করেছে 1212, সংখ্যাটা 9375। কিন্তু তার মধ্যে চাকরি করছে স্টিল নাও সংখ্যাটা হচ্ছে 5303। সিবিআই তথ্য অনুযায়ী কমিশনের তথ্যের সঙ্গে কোনো গড় মিল নেই। এটা আগে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এটা আগে বুঝতে হবে, কোনো রকম ভাবে কোনো মিসম্যাচ নেই। তাই আমি মনে করছি যে সেগ্রিগেশন বা পৃথকীকরণের উপর দাঁড়িয়ে আছে আমাদের এই মামলাটি, এবং লাস্ট তারিখ 10 তারিখের হিয়ারিং এ আমি সুপ্রিম কোর্টের ভিতরে ছিলাম, আমরা অনেকেই ছিলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সেগ্রিগেশন ইজ অলরেডি ডান, আর সেগ্রিগেশন হবে। কিসের ভিত্তিতে হবে? সিবিআই ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা, তারা যাদেরকে আইডেন্টিফাই করেছে, কমিশন সেটাকে মেনে নিয়ে সেই তথ্যটা